নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 2 এর কোশ্চেন আনসারগুলো সলভেশন করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আছে 1-1, বেনি তাকিয়া ঠেস দিয়া তামাক খাইতেছে, সামনে কে বসেছিল? অপশান ক রমা, অপশান খ রমেশ, অপশান গ হালদার মহাশয়, অপশান ঘ আকবর। সঠিকটা হচ্ছে অপশান গ হালদার মহাশয়। তারপর 1-2, ধান জব ইত্যাদি ফসল কোন মাসে পাকে? অপশান ক পৌষ মাঘ মাসে, অপশান খ আশ্বিন কার্তিক মাসে, অপশান গ ফাল্গুন চৈত্র মাসে, অপশান ঘ চৈত্র বৈশাখ মাসে। সঠিকটা হচ্ছে অপশান খ আশ্বিন কার্তিক মাসে। তারপর 1-3, কখানা বই রে ডাম্বলের প্রশ্নের জবাবে বুকু কি বলেছিল? অপশান ক মিলিয়ে 7-8টা, অপশান খ সব মিলিয়ে 8-10টা, অপশান গ সব মিলিয়ে 4-5টা, অপশান ঘ সব মিলিয়ে 3টে। সঠিকটা হচ্ছে অপশান ক সব মিলিয়ে 7-8টা। তারপর 1-4, নানান আখরে ভরি, আখরে শব্দটির অর্থ? অপশান ক পাত্র, অপশান খ বর্ণ, অপশান গ রসদ, অপশান গ জিনিস। সঠিকটা হচ্ছে অপশান খ বর্ণ। তারপর 1-5, পাড়াগার দুপোর ভালোবাসে কবিতাটি রূপসী বাংলা কাব্যগ্রন্থের? অপশান ক 20 সংখ্যক কবিতা, অপশান খ 5 সংখ্যক কবিতা, অপশান গ 25 সংখ্যক কবিতা, অপশান ঘ 8 সংখ্যক কবিতা। সঠিকটা হচ্ছে অপশান গ 25 সংখ্যক কবিতা। তারপর 2-1, উত্তরপাড়া থেকে ছেনুমাসিরা কিভাবে এসেছিলেন? উত্তরপাড়া থেকে ছেনুমাসিরা হচ্ছে 2-3 বাস বদল এবং শেষ অবধি রিক্সায় করে এসেছিলেন। তারপর 2-2, চাষিরা কহিল তারা কি বলেছিল? চাষিরা বলেছিল যে 100 বিঘের মাঠ ডুবে গেল, জল বার করে না দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে, গাঁয়ের একটাও ঘর খেতে পাবে না। তারপর 2-3, ছেলেবেলায় আমরা এই সকল বীজ ধরিবার জন্য ছুটিতাম, লেখক এখানে কোন বীজের কথা বলেছেন? লেখক এখানে শিমুল ফল যখন রৌদ্রে যেত তখন তার মধ্যে থেকে বীজ তুলোর সঙ্গে উঠতে থাকতো। ছেলেবেলায় লেখকরা এই সমস্ত বীজ ধরবার জন্য ছুটত, এই কথাই বলেছে। তারপর 2-4, অবশেষে থামে সব, তখন কি নির্জন হয়ে যায়? উত্তরটা হচ্ছে ডেক। তারপর 2-5, তুমি তাহার পাশে এসে দাঁড়াও, কবি কার পাশে কেন দাঁড়াতে বলেছেন? প্রশ্নের জন্য এই উত্তরটা লিখলে হবে। অবক্ষয়িত সমাজে অসহায় নিঃসঙ্গ মানুষের পাশে মানবতাবোধ সম্পন্ন মানুষকেই এসে দাঁড়াতে হবে, কবি এই আবেদন তার কবিতায় প্রকাশ করেছেন। তারপর 3-1, দেখো গে তার আমার মত ভিন্ন নয়, বক্তাকে? বক্তা হচ্ছে বেনি। কাদের মত? বেনি ও রমার মত। মতটা কি? জল বের না করা। তারপর 3-2, মালিক কোথাও নাই, কিসের মালিক? উত্তরটা হচ্ছে ডিঙির। সেটি কোথায় বাঁধা ছিল? উত্তরটা হচ্ছে হিজলে। তার অবস্থা কেমন ছিল? ঝাঁঝরা ফোপড়া। তারপর 4-1, কি করে বুঝবো গল্পে যে দুটি ছোটলের কথা আছে তাদের নাম কি? উত্তরটা হচ্ছে বুকু ডাম্বল। তাদের মধ্যে মিল বা অমিল এবং তাদের সম্পর্কে তোমার মতামত সংক্ষেপে আলোচনা করো। পূর্ণাদেবী রচিত কি করে বুঝবো গল্পে দুটি ছোট ছেলের কথা আছে বুকু ও ডাম্বল? আপাত দৃষ্টিতে তাদের মধ্যে প্রকৃতিগত অমিলই বেশি দেখা যায়। বুকু ছেলেটি অনর্গল কথা বলে কিন্তু বিশেষ কোনো দুরন্তপনার পরিচয় পাওয়া যায়নি। অপরপক্ষে ডাম্বল ছেলেটি অত্যন্ত দুরন্ত এবং হিংসাত্মক। অন্যের বাড়িতে গিয়ে সভ্য ভদ্র হয়ে থাকার শিক্ষাও তার নেই। আবার এদের মধ্যে মিলও আছে। বুকু যেমন বেফাঁস কথাবার্তা বলে, তার মাকে অতিথিদের সামনে অপদস্থ করেছে, স্কুলে ভর্তি হওয়ার প্রসঙ্গে ডাম্বলও তাই করেছে। একটি কথা দুজনের সম্বন্ধেই বলা যায় যে শিশুসুলভ অপরিণত বুদ্ধির জন্যই উচিত অনুচিত বা ভালো মন্দের সঠিক বোধ তাদের জন্মায়নি, ফলে তাদের দুজনের আচরণই তাদের অভিভাবকের অপদস্থ করেছে। 4-2, এ বাড়ির যত আনন্দ হাসি আঁকা জীবন্ত করি, বাড়িটি কোন নদীর তীরে অবস্থিত? উত্তরটা হচ্ছে গড়াই নদীর তীরে। তাকে কারা ঘিরে রয়েছে? উত্তরটা হচ্ছে লতাপাতা ও ফুলের মায়া। বাড়িটির সঙ্গে গ্রামীণ প্রকৃতির একাত্মতার যে ছবি আঁকা হয়েছে তা নিজের ভাষায় লেখো। কবি জসিমউদ্দিন তার সেজনবাদী আর ঘাট কাব্যগ্রন্থের অন্তর্গত গড়াই নদীর তীরে কবিতাটিতে গড়াই নদীর কূলে অবস্থিত একটি কুঠিরের এক অপূর্ব চিত্র অঙ্কন করেছেন। প্রকৃতি নিজ স্নেহ মমতা বন্ধনে এই কুটিরটিকে যেন আবদ্ধ করে রেখেছে। প্রকৃতির সঙ্গে এই গ্রামীণ কুটির যেন একাত্ম হয়ে গেছে এখানে। কবি এখানে প্রকৃতির স্নেহবন্ধনে বাঁধা পড়া কুটিরটির এমন এক
জীবন্ত চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন, যা আমাদের হৃদয়কেও স্পর্শ করে যায়। কুটিরটিকে ঘিরে রেখেছে লতাপাতা, আর তার মাঝে ফুটে থাকা নানান বর্ণের ফুল যেন এক মায়াময় পরিবেশ রচনা করেছে। সকাল সন্ধ্যায় মলয় বাতাসে এই ফুলগুলি যেন হাসিমুখে আমাদের আহ্বান জানাচ্ছে। এ যেন এক সুখময় শান্তিময় পরিবেশ রচনা করছে, যা আমাদের হৃদয়কেও শান্তি সুখের সাগরে নিমজ্জিত করে। কুটিরের বাইরে মাচানে ছেয়ে রয়েছে শিমলতা আর লাউ কুমড়োর ঝাড়, আর তা ভরে রয়েছে তাদের ফুলে। মাচানের তলায় রঙের ঢেউ তুলেছে লাল নোটে শাকের ঝাড়। কোনো এক মহাশিল্পী যেন এক অপূর্ব পটচিত্র অঙ্কন করে এখানে। সেই সৌন্দর্যকে আরও বাড়িয়েছে এর ওপর মেলে দেওয়া কুটিরের কোনো এক বধূর লাল শাড়ি। এই রঙের সাগরে যখন মাঝে মাঝে জলচর পক্ষীরা তাদের ছোট ছোট ছানা নিয়ে বেড়াতে আসে, সেখানে যেন লাগে প্রাণের জীবন্ত স্পর্শ। তারা যেন সুমিষ্ট স্বরে গান গেয়ে নিজেদের মনের ভাব ব্যক্ত করতে থাকে। গাছের শাখায় বনের পাখিরা গান, তারা তাদের মুক্ত বিচরণ ক্ষেত্র হিসাবেই ধরে নেয় এই কুটিরকে। মানুষ বসবাসের কোনো কৃত্রিমতার চিহ্ন সেখানে নেই, তাই এই পাখিরাও নির্ভয়ে বিচরণ করতে পারে এই সৌন্দর্য সাগরে। কুটিরের মানুষেরা তাদের সংসারে ব্যবহারের মটর, মুসুর ডাল, কালো জিরে, ধনে, লঙ্কা শুকোতে দেয় কুটিরের উন্মুক্ত প্রাঙ্গণে। সেখানেও যেন লাগে লাল রঙের ঢেউ। মনে হয় এগুলি যেন নানা অক্ষরে রচনা করেছে এই কুটিরের সুখের চিত্র। জীবনের সুখ, আনন্দ, আহ্লাদ যেন এখানে লেখা হয়ে রয়েছে। দূর আকাশে রঙিন মেঘেরাও উড়ে যাওয়ার সময় যেন থমকে দাঁড়িয়ে যায় এই কুটিরকে বসে। তারাও যেন একাত্মতা অনুভব করে এর সঙ্গে। মাটি এবং আকাশের দূরত্ব ঘুচিয়ে দেয় এই কুটির। প্রকৃতির মেঘেরাও দূর থেকে যেন মাটির ওপর এই প্রকৃতির স্নেহ মমতায় বন্ধনে বাঁধা পড়া কুটিরের সঙ্গে এক হয়ে যেতে চায়। 4-3 মানুষের জীবনের ছায়া মাত্র। কার জীবন মানুষের জীবনের ছায়া মাত্র? উত্তরটা হচ্ছে গাছের জীবন। লেখকের এমন কথা বলার কারণ কি? গাছের কথা গল্পে জগদীশচন্দ্র বসু বলেছেন যে গাছপালাকে ভালোবাসতে শিখে তিনি অনুভব করেছেন যে মানুষের মতোই গাছেরাও আহার করে, দিনে দিনে বাড়ে। মানুষের মতোই তাদেরও অভাব, তাদেরও দুঃখ কষ্ট আছে, জীবন ধারণের জন্য সদা ব্যস্ততা আছে। কিছু মানুষ যেমন কষ্টে পড়লে চুরি ডাকাতি করে, কোনো কোনো গাছের মধ্যেও সেই প্রবৃত্তি দেখা যায়। মানুষের বিভিন্ন সদ্গুণ যেমন পারস্পরিক সাহায্য, বন্ধুত্ব, এমনকি মানুষের সর্বোচ্চ গুণ স্বার্থত্যাগও গাছের মধ্যে দেখা যায়। মানুষ মায়ের মতোই প্রয়োজনে সন্তানের জন্য জীবন ত্যাগও গাছের মধ্যে দেখা যায়। এগুলি অনুভব করেই লেখক গাছের জীবন মানুষের ছায়ামাত্র মন্তব্যটির অবতারণা করেছেন। 5-1 তুমি কাদের বাড়ি এসেছো খোকা? কথাটি কে বলেছিল? উত্তরটা হচ্ছে লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী কথাটা বলেছিল। তারপর 5-2 অপু পটুকে প্রথম কোথায় দেখে? উত্তরটা হচ্ছে প্রসন্ন গুরুমহাশয়ের পাঠশালায়। তারপর অপু বলিল, ওটা কি রাংতা? আসলে ওটা কি ছিল? সোনার পাত। তারপর 5-4 তাহার মুখ স্বর্গীয় তৃপ্তিতে ভরিয়া উঠিল। সে কে? উত্তরটা হচ্ছে দুর্গা। পাতাল করে তরকারি। তারপরে হচ্ছে 5-5 আবার 4 পয়সা দিয়ে কিনেছে। কে কি কিনেছিল? উত্তরটা হচ্ছে অপু শকুনির ডিম কিনেছিল। তারপর 6-1 চড়ুইভাতি করবি অপু? কারা চড়ুইভাতি করেছিল? উত্তরটা হচ্ছে দুর্গা, অপু, বিনি। কোথায় করেছিল? নীলমণি রায়ের জঙ্গল ঘেরা ভিটেতে তারা চড়ুইভাতি করবে বলে ঠিক করেছিল। সংক্ষেপে চড়ুইভাতির বিবরণ লেখো। এটা ছিল বসন্তের একটা দিন। দুর্গা অপুকে চুপি চুপি চড়ুইভাতির ইচ্ছাটা জানায়, আর সঙ্গে সঙ্গে অপু তাতে রাজি হয়ে যায়। নীলমণি রায়ের জঙ্গলময় ভিটেটা পরিষ্কার করে সেখানে বনভোজনের আয়োজন করা হয়েছিল। অপু দুর্গা ঘর থেকে চুপিসারে চাল ও তেল নিয়ে আসে। তারপর ছোট একটা মাটির হাঁড়িতে ভাত চাপানো হয়। এমন সময় বিনি তাদের সঙ্গে যুক্ত হয়। সেও উৎসাহের সঙ্গে কাঠ ও জল নিয়ে আসে। রান্নার দায়িত্ব নেয় দুর্গা। ভাত, বেগুন ভাজা, মেটে আলু সিদ্ধ, এই ছিল তাদের চড়ুইভাতির আহার। অথচ কলা পাতায় সেই খাবার খেতে খেতে তারা যেন স্বর্গীয় সুখ
দ্বিধা অনুভব করে। নুনের অভাবও তাদের মনের আনন্দকে দমিয়ে দিতে পারেনি। সামান্য আয়োজন অথচ তাই তাদের 3টি শিশু হৃদয়কে আলোড়িত করেছিল। খেজুর তলায় ঝরে পড়া খেজুর পাতার পাশে বসে এমন বনভোজন তাদের জীবনে একটি নবতর অভিজ্ঞতার ছাপ রেখে যায়। তারপর 6-2, তারই পাড়ে যে ভাঙা মন্দিরটা আছে। কার পাড়ে কিসের মন্দির সঙ্গে স্বরূপ চক্রবর্তীর গল্পটি সংক্ষেপে আলোচনা করো। এই বনের মধ্যে কোথায় একটি মজা পুরনো পুকুর আছে। তারই পাড়ে যে ভাঙা মন্দিরটা আছে। আজকাল যেমন পঞ্চানন্দ ঠাকুর গ্রামের দেবতা, কোনো সময় ওই মন্দিরের বিশালাক্ষী দেবী সেই রকম ছিলেন। তিনি ছিলেন গ্রামের মজুমদার বংশের প্রতিষ্ঠিত দেবতা। এক সময় কি বিষয়ে সফল মনস্কাম হইয়া তাহারা দেবীর মন্দিরে নরবলি দেন। তাহাতে রুষ্ট হইয়া দেবী স্বপ্নে জানাইয়া যান যে তিনি মন্দির পরিত্যাগ করিয়া চলিয়া গেলেন, আর কখনো ফিরিবেন না। অনেক কালের কথা, বিশালাক্ষী পূজা হইতে দেখিয়াছে এরূপ কোনো লোক আর জীবিত নাই। মন্দির ভাঙিয়া চুরিয়া গিয়াছে। মন্দিরের সম্মুখের পুকুর মজিয়া ডোবায় পরিণত হইয়াছে। চারিধার বনের ছাইয়া ফেলিয়াছে। মজুমদার বংশে বাতি দিতে আর কেহ নাই। কেবল সেও অনেক দিন আগে গ্রামের স্বরূপ চক্রবর্তী ভিন গা হইতে নিমন্ত্রণ খাইয়া ফিরিতেছিলেন। সন্ধ্যার সময় নদীর ঘাটে নামিয়া আসিতে পথের ধারে দেখিলেন একটি সুন্দরী ষোড়শী মেয়ে দাঁড়াইয়া। স্থানটি লোকালয় হইতে দূরে। সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছিল। পথে কেহ কোথাও নাই। এ সময় নিরালা বনের ধারে একটি অল্পবয়সী সুন্দরী মেয়েকে দেখিয়া স্বরূপ চক্রবর্তী দস্তুর মতো বিস্মিত হইলেন। কিন্তু তিনি কোনো কথা কইবার পূর্বেই মেয়েটি ঈষৎ গর্বমিশ্রিত অথচ মিষ্টি সুরে বলিল, আমি এ গ্রামের বিশালাক্ষী দেবী। গ্রামে অল্প দিনে ওলা ওঠা মড়ক আরম্ভ হবে। বলে দিও চতুর্দশী রাত্রে পঞ্চানন্দতলায় 108টা কুমড়ো বলি দিয়ে যেন কালীপুজো করে। কথা শেষ হইবার সঙ্গে সঙ্গেই স্তম্ভিত স্বরূপ চক্রবর্তীর চোখের সামনে মেয়েটি চারিধারের শীত সন্ধ্যায় কুয়াশায় ধীরে ধীরে যেন মিলাইয়া গেল। এই ঘটনার দিন কয়েক পরেই সত্যই সেবার গ্রামে ভয়ানক মড়ক দেখা দিয়াছিল। তারপর 7-1 বাক্যে প্রয়োগ করে উদাহরণ দাও। গুণবাচক বিশেষ্য। বিশেষ্য পদ দ্বারা কোনো বস্তু বা প্রাণীর গুণ ও অবস্থাকে বোঝানো হয় তাকে বলা হয় গুণবাচক ও অবস্থানবাচক বিশেষ্য। যেমন স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার। সুখে থাকতে চায় সবাই। শৈশব জীবনের স্মৃতি বড়ই মধুর। পরে আছে আত্মবাচক সর্বনাম। সর্বনাম পদ আত্ম বা নিজেকে বোঝাতে ব্যবহৃত হয় তাকে আত্মবাচক সর্বনাম বলে। যেমন নিজ, নিজে, আপনি, আপনার, স্বয়ং ইত্যাদি। তারপরে আছে বিশেষণের বিশেষণ। বিশেষণ অন্য কোনো বিশেষণের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি বোঝায় তাকে বিশেষণের বিশেষণ বলে। যেমন প্রচণ্ড দ্রুতবেগে লোকটি দৌড়চ্ছে, খুব ভালো জামা ইত্যাদি। তারপর 1 আবেগসূচক অব্যয়। এক অনুভূতি প্রকাশের জন্য যে অব্যয় পদ ব্যবহৃত হয় তাকে বলে আবেগসূচক অব্যয়। যেমন বাহ, শাড়িটা দারুণ দেখতে। ইস, কাঁচের গ্লাসটা পড়ে ভেঙে গেল। সাব্বাস, দারুণ দৌড়েছ। 7-2 লোকটার অজানা থাকলো। নাবাচক বাক্যে রূপান্তর করো। উত্তরটা হবে লোকটা জানলই না। তারপরে 7-3 প্রশ্নবোধক বাক্য কাকে বলে, উদাহরণ দাও। যে বাক্যে কোনো ভাব বা ঘটনা বা বিষয় সম্পর্কে কোনো একটি জিজ্ঞাসার ভাব প্রধানভাবে প্রকটিত হয়ে ওঠে তাকে প্রশ্নবোধক বাক্য বলে। যেমন তোমার শরীর এখন কেমন আছে। 7-4 সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়া ব্যবহার করে একটি বাক্য লেখো। উত্তরটা হচ্ছে আমি বইটি পড়েছি কিন্তু এখনও শেষ করিনি। তারপর 7-5 চোখ শব্দটিকে ভিন্ন অর্থে প্রয়োগ করে দুটি বাক্য লেখো। চোখ। প্রথমে লোকটির স্বরূপ বুঝতেই পারিনি, পরে তোমার কথায় আমার চোখ ফুটলো। এটা হচ্ছে প্রকৃত জ্ঞান লাভ করা। দিদিভাই আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে অর্থাৎ প্রমাণসহ বোঝানো দিল যে দোকানের দাঁড়িপাল্লাটি গোলমেলে।
তারপর 7-5 অথবা মাথা শব্দটিকে ভিন্ন অর্থে প্রয়োগ করে দুটি বাক্য লেখো। আর মাঝখানে ছেলের উদ্ধত আচরণ প্রত্যক্ষ করে তার লজ্জায় মাথা কাটা অর্থাৎ অপমানিত হওয়া গেল। তারপর দিদিমা ছোট নাতিকে অতিরিক্ত আস্কারা দিয়ে তার মাথাটি খেয়েছেন। মাথা শব্দটা ব্যবহার করা হয়েছে সব নষ্ট করা এই অর্থে। তারপর 8 বলেছে হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ। এই বিষয়ে সচেতনতা গড়ে তুলতে দৈনিক সংবাদপত্রের সম্পাদককে একটি চিঠি লেখো। মাননীয় সম্পাদক মহাশয় সমীপেষু আনন্দবাজার পত্রিকা 6 প্রফুল্ল সরকার স্ট্রিট বিবাদীবাগ কলকাতা 7/00/001। তারিখ যেদিন লিখবে সেদিনকার তারিখ দেবে। বিষয় হাসপাতালের সামনে শব্দদূষণের অত্যাচারজনিত সমস্যা। সবিনয় নিবেদন, হাসপাতালে ঢোকার মুখেই গেটের সামনে বড় বড় অক্ষরে লেখা ধীরে শব্দ করুন, অথচ কী অদ্ভুত ব্যাপার, ঠিক যেন সেখানটাতেই গাড়ির হর্ন, মাইকের প্রচার, পুজোর বাজনা থেকে যাবতীয় শব্দদূষণ কেন্দ্রিক ব্যাপার নিজের পসরা খুলে বসেছে। হাসপাতালে মুমূর্ষু রোগীদের পাশাপাশি অনেক হৃদরোগীও চিকিৎসাধীন থাকেন, যাদের পক্ষে মাইক বাজিয়ে উৎসব পালন বা প্রচারের এই অত্যাচার মৃত্যুবান হয়েও উঠতে পারে। রোগীরা যাতে কোনোভাবে উত্তেজিত না হয়ে পড়ে সেই কারণেই কঠোরভাবে হাসপাতালের সামনে শব্দদূষণ মাত্রাকে নিয়ন্ত্রণে রাখা উচিত। অসুস্থ মানুষের সুবিধার্থে এটুকু সংবেদনশীলতা মানুষের কাছ থেকে আশা করা যেতে পারে। দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদেরও কর্তব্য এইটুকু সংযম রক্ষা করা। আমাদের সামান্যতম সাবধানতার জন্য যদি কোনো মুমূর্ষুর কিছু সুবিধা করা যায় বা তার জীবনদান করা যায় তাহলে অবশ্যই আমাদের সে বিষয়ে খেয়াল রাখা উচিত। পাশাপাশি এও মাথায় রাখা উচিত আমাদের অসাবধানতা ও অসংযমের কারণে আমরা কাউকে মৃত্যুমুখেও ঠেলে দিতে পারি, সেটাও এক প্রকার প্রাণনাশেরই সামিল। এ বিষয়ে সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে আপনাদের বহু প্রচারিত দৈনিকের আমি সাহায্যপ্রার্থী। আশা করি আমার এই পত্রটি জনস্বার্থে প্রচারিত করে আমাকে বাধিত করবেন। ঠিকানা দেবে, পর লিখবে নমস্কারান্তে নিজের নাম। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিওর ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও এই সমস্ত কোশ্চেন অ্যান্সার সলভেশনের পিডিএফ এবং বিভিন্ন সাজেশানের ফ্রি পিডিএফগুলো কালেকশন করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।